গত 2 দিন আগে শাহবাগ থানার ভিতরে ঢুকে ছাত্রদল ডাকসু সদস্যদের উপরে যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, এই হামলার ঘটনায় ডাকসু নেতৃবৃন্দ শাহবাগ থানায় গতকাল মামলা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ তাদের মামলা নেয় নাই। দীর্ঘক্ষণ বসিয়ে রেখে পরে পুলিশ জানিয়েছে, উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আপনাদের মামলা নিতে পারবো না। এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম চরম অবনতি, একটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বহিরাগত অছাত্রদের এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, পিটিয়েছে পায়ের তলে ফেলে। তাদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করে ছবি এবং কে কোন সেশনে পড়ে, কার বাড়ি কোথায়, এগুলো পুলিশের কাছে দেওয়ার পরেও গ্রেপ্তার তো দূরের কথা, মামলাটা পর্যন্ত নেয় নাই। তাহলে আমরা কোন যুগে কোন পরিবেশে ঢুকে পড়ছি এবার চিন্তা করুন। এই যে সারা দেশে ছাত্র দলের হামলা শিবিরের উপরে, শুরুটা হয়েছিল চট্টগ্রাম সিটি কলেজ থেকে। চট্টগ্রামের সিটি কলেজে যে অস্ত্র নিয়ে তাদের যে মহড়া, চাপাতি, রামদা, কিরিস, এইগুলো নিয়ে যারা প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে এবং কুপিয়েছে, পায়ের রক কেটে দিয়েছে, তারা কি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। পুলিশ তাদের মামলা নিচ্ছে না। মামলা করতে গেলে পুলিশ বলছে উপরের নির্দেশে মামলা নেওয়া যাবে না। বিরোধী দলে যারা আছে তাদের পাইকারি হারে গ্রেপ্তার, আর সরকারি দলে যারা আছে তারা যত অপরাধী করুক না কেন, তাদের এই অপরাধ কোনো অপরাধী না, এটা তাদের অধিকার, যেহেতু তারা ক্ষমতায়। এবং পুলিশ দেখুন 5 আগস্টের আগে শেখ হাসিনার আমলে যে ধরনের আচরণ করত, ঠিক তাই করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, মানে দেশে ভালোর জন্য যা যা করা দরকার এগুলো তাদের কোনোটাই ভালো লাগলো না, সবকিছু তারা ছুঁড়ে ফেললো, কারণ তারা তো ওইটাই হইতে চায়। মামলা নেয় নেই। নেত্রকোনা 5 আসনে জামাতের এমপি, তিনি তার এলাকার মানুষের খোঁজ খবর নিতে গিয়েছিলেন। আচ্ছা, এই বেচারার কি অপরাধ ছিল? কোন অপরাধে, কিসের কারণে বিএনপির নেতা কর্মীরা তার মসজিদের ভিতরে ঢুকে, জামাতের ওই এমপি বলেছে যদি তারা মসজিদের দরজা ভাঙতে পারতো তাহলে তারা তাকে হত্যা করত, এবং হত্যা করার উদ্দেশ্যেই কিন্তু এই হামলাটা তারা চালিয়েছিল। একটা ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন, সেখানে তিনি তেলের জন্য গিয়েছিলেন এবং লাইন দেখে মানুষের সাথে একটু কথা বলছিলেন, সেখানে গিয়ে তারা হামলা চালিয়েছে। এটা কোন রাজনীতি? 5 আগস্ট 2024 সালের পর থেকে এই গতকাল পর্যন্ত 2 বছর হয় নাই, 1 বছর কয়েক মাস, এর ভিতরে বিএনপি, ছাত্রদল, এদের একটা তালিকা আমি আপনাদের দেই, সবগুলো কিন্তু জাতীয় পত্র পত্রিকায় থেকে এই রিপোর্টগুলো নেয়া, একদম প্রতিটা লাইন বাই লাইন কিন্তু জাতীয় পত্রিকায় এই রিপোর্টটা হয়েছে। আমি আপনাদেরকে একটু শোনাই। 273টা খুন হয়েছে বিএনপির হাতে, তাদের বিরুদ্ধে 366টি চাঁদাবাজির মামলা হয়েছে, তারা বিভিন্ন স্থানে 596টি হামলার ঘটনা ঘটিয়েছে। চিন্তা করুন সংখ্যাগুলো, মানুষের বাড়িঘরে গিয়ে, অন্যের বাড়ির উপরে গিয়ে 596টা হামলা চালিয়েছে। এবং তারা বিভিন্ন জায়গায় যে লুটপাট চালিয়েছে, এরকম 97টা লুটপাটের মামলা তাদের নামে হয়েছে। 97টা লুটপাটের ঘটনা তারা ঘটিয়েছে। শুধু তাই নয়, ছাত্র সংগঠন, ছাত্র দল 94টা জায়গায়, 94টা ক্যাম্পাসে তারা হামলা চালিয়েছে। এবং চমকে ওঠার মতো ঘটনা, 81টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 81টি, সংখ্যাটা কিন্তু একটা দুইটা নয়। আর বিগত 1 মাসে 16টা জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে। এই যে তথ্যগুলো, এই যে অপকর্মগুলো, এই অপকর্মগুলো কারা করছে? জামাত শিবিরের নাম তো এখানে নাই, অথচ টক শোতে, মিডিয়াতে, বুদ্ধিজীবীদের কাছে, সকল বুদ্ধিজীবী, আমি এদেরকে বুদ্ধিজীবী বলি না, এদের কাছে জামাত শিবির মানেই একেবারে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট একটা বস্তু। এদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য যা যা করা দরকার, দানব রূপে প্রকাশ করার জন্য যা যা করা দরকার তাই তাই করছে। একটা মামলাও নেই জামাত শিবিরের নামে, এই ধরনের একটা মামলাও নেই। তারপরে এরাই খারাপ। আর যারা এগুলো করছে তারা আল্লাহর ফেরেশতা, মাসুম, নিষ্পাপ। তাদের দিয়ে বাংলাদেশ একেবারে সোনার বাংলাদেশ হয়ে যাবে। ছাত্র দলের যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি প্রার্থী ছিল, এই ছেলেটা গত 2 দিন আগে সাদিক কায়েমের সাথে একটা টক শোতে এসে, তিনি টক শোতে যখন আসলেন
তখন কিছু পেপারস দলিল দস্তাবেজ নিয়ে আসলেন এবং আসার আগে একটা পোস্ট দিয়ে আসলেন ফয়সাল নামে এক ব্যক্তির আইডিতে ঢুকে অবৈধভাবে, এটা কিন্তু ক্রাইম, অ্যাক্সেস সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে নিয়েছে। তার ফোন থেকে সে ওই ফয়সালের ফোনে ঢুকে পড়েছে হ্যাক করে। কত বড় ক্রাইম! এটা মামলা হওয়া দরকার ছিল, হয় নাই। ক্রাইম করে সে কিছু তথ্য নিয়ে আসছে, অথচ সেই ছেলে সেখানে নিজে লাইভে এসে বলছে যে এই পেজ আমি চালাই। তার বিপরীতে আমরা যেটা দেখলাম, ছাত্র দলের যে এজিএস ছিল না মায়েদ, এই ছেলে একটা পেজ চালাতো। এইখানে সে এমন কোন কুরুচিপূর্ণ কথা নাই যা সে করে নেই, অথচ তাকে ডাকসুর এজিএস বানিয়েছে। শুধু তাই নয়, বিএনপি এবং ছাত্র দলের বেশ কিছু পেজ পরিচালিত হয় তাদের দ্বারায়, যেমন কাঠের কেল্লা, মগবাজার, রৌমারি, আমাদের ডাকসু, ডাকসু কণ্ঠস্বর, আমার ডাকসু, ডিপার্টমেন্ট অফ বাকশাল, এই ধরনের অসংখ্য পেজ চালায়, যেখানে আপনি যদি প্রবেশ করেন, গুজব কাকে বলে, সম্পূর্ণ মিথ্যা তথ্যগুলো এনে একেবারে আজগুবি মন গড়া একটা কথা সেখান থেকে প্রচার করা হয়। আর তারা যে বলছে ছাত্র শিবির গুজববাজ, তারা সেখানে শিবিরকে গুজববাজ প্রমাণিত করতে গেছে। আমরা এগুলো দেখতে চাই। শিবিরের অপকর্মগুলো যদি আপনারা তুলে আনতে পারেন, জাতির অবশ্যই জানা দরকার আছে কে কি করছে, এটা জানা দরকার আছে। কিন্তু সেখানেও গিয়ে যদি আপনি অপতথ্য ছড়ান, আর যদি আপনি আপনার যুক্তি সেখানে টিকাতে না পারেন, আপনি নিজেই যদি মিথ্যা প্রমাণিত হয়ে যান, তাহলে দরকার কি আপনার ওগুলো করার? আমরা তো দেখলাম, আমরা অধীর আগ্রহে ছিলাম যে দেখি, সে তো সেখানে এসে চিল্লায় পাল্লায়, আগেই সে মাথাটা গরম করে অস্থির। তো মাথা গরম করলে এই সমস্ত জায়গায় তো যুক্তি দেয়া যায় না। সে যখন যুক্তিগুলো দিচ্ছিল, এই করেছে, এই যে এই একটা পেজ, এই একটা পেজ, উত্তেজনায় সে কাঁপছিল এবং তার কণ্ঠের ভিতর থেকে যে উত্তেজনা বের হচ্ছিল, যে প্রতিশোধ স্পৃহা বের হচ্ছিল, মনে হচ্ছিল যে সে এই কথা বলছে এবং পারলে কাউকে এখনই সে মেরে ফেলবে। এবং তাকে দেখেছি সাদিক কায়েমের উপরে কিভাবে চড়াও হয়েছে, কিভাবে চিল্লাচিল্লি করেছে। আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে সাদিক কায়েম, আপনি অনেক সময় নিয়েছেন। বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন, আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি। যারা ঠান্ডা মাথায় টক শো নিয়ন্ত্রণ করে, তাদের কাছে এই সমস্ত ছেলেপেলে পাঠালে পাত্তা পায়? যা হবার তাই হয়েছে। তার চিল্লাপাল্লাটাই সবচেয়ে উপরে উঠে গেছে। সবশেষ কথা হচ্ছে, এই যে মামলা না নেয়া, এত বড় অপরাধ করার পরেও, একটা ক্রাইম করার পরেও সেখানে প্রায় 17-18 জন সাংবাদিককে মারধর করা হয়েছে, পেটানো হয়েছে। তারা পরিচয় দিয়েছে আমরা সাংবাদিক, ওরা বলছে কিসের সাংবাদিক, শালার পুত সাংবাদিক হয়েছিস, এই জাতীয় কথা বলে তাদেরকে পেটানো হয়েছে। এবং এই সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মামলা করতে গেছে, তাও মামলা নেয় নেই। পরে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সদস্য, তারা বসে সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ পর্যন্ত এদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্র দলের কোনো নিউজ কভার করব না। প্রশাসনের কাছে আমরা আশা করব, অপরাধী যেই হোক, উপরের নির্দেশ ফলো না করে আপনারা আইনকে নির্দিষ্ট গতিতে চলতে দিন, আইনকে তার নিজের ধারায় চলতে দিন। যেই অপরাধী, যেই ভিকটিম, তারা যেন তার সঠিকটা পায়, এই ব্যবস্থা আপনারা করবেন। না হলে দেশ যদি আবার শেখ হাসিনার আমলে চলে যায়, ওই কালচারই যদি বাংলাদেশে টিকে থাকে, তাহলে জাতি এই যে রক্ত দিল, এই যে আত্মত্যাগ করলো, এর কি মানে থাকলো, এর কি মূল্য থাকলো? প্রিয় ভাই ও বোনেরা, এই ব্যাপারে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।